আমরা চাই আজীবন যতবার ছবিওয়ালার নাম উঠবে আর কারোর নাম উঠুক বা না উঠুক, আমরা বাবিনের নামটা যেন বারবার বলতে পারি। এই যে এই জার্নিটা, যে এই চেঞ্জটা ঘটলো নেগেটিভ থেকে ছবিওয়ালা, এটা কিভাবে ঘটলো, কেন ঘটলো? একটা অদ্ভুত প্রেমের গল্পও বলা যেতে পারে ছবিওয়ালাকে। আচ্ছা, আমরা জানি যে সিনেমাটির শুট হয়েছিল 2024-এ, এখন 2026, 2 বছর। 2 বছর পরে এটা মুক্তি পাচ্ছে, সেটার পেছনে কি কোনো কারণ আছে? আমরা ভয় পেয়েছিলাম একাডেমি অফ ফাইন আর্টস থেকে, অর্ধেক টাকাও যদি দিতে হয় সেই টাকা দেওয়ার ক্ষমতাও তো আমাদের প্রযোজকের ছিল না এই ছবির ক্ষেত্রে। আমরা জানি যে আর্টিস্টের জীবন প্রচন্ড ডিফিকাল্ট হয়, মানে ওয়াকিং অন দ্য থ্রোন যেরকম হয়। এখন আর তখন মধ্যে কি কোনো পরিবর্তন ঘটেছে? এখন মানে তখন কি ভাবছিলে এবং এখন কি ভাবছো এই সিনেমাতে? তাই জন্য কি কোথাও গিয়ে প্রেশারাইজড ফিল হয়, মানে অনেকটা বেশি দায়িত্ব চলে এলো মাথার মধ্যে? সেটা স্বাভাবিকভাবেই সব থেকে বেশি আমাদের এখন মানে মারাত্মক কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাগের বহিঃপ্রকাশ করতে পারছেন না এমনটা অনুভব করতে করতে সিনে ওর হাতে একটি কাঁচের কাপ এবং প্লেট ছিল, সেটাও ভেঙে ফেলেছিল হলের মধ্যে শর্ট দিতে দিতে। এবং খুবই সুন্দরভাবে সে সাপোর্ট এসএসআর সিনেমাতে শতদীপ তার আমি প্রথম ছবি থেকেই সাপোর্ট পেয়েছি। এখানে স্পেশাল অ্যাপিয়ারেন্স আছে শ্রীলেখা দি, এবং সেখানে একটি আইটেম সং করেছে। এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। মানে এর 1% যদি আমি পাই, 1% শ্রীলেখাদির যে ফিচার সেটা যদি আমি পাই তাহলে আমি বলতে যাই। কথা আছে, শিল্পীদের কখনো মৃত্যু হয় না, তারা বেঁচে থাকে তাদের কাজের মাধ্যমে। আর আজ আমরা এমন একটা সিনেমা নিয়ে আড্ডা দেব যে সিনেমাটি এই কথাটিকে বাস্তব প্রমাণ করেছে। আমি কথা বলছি এমন একটা সিনেমা, যে সিনেমায় বাস্তব জীবনের গল্প এবং ফিকশনের গল্প কোথাও গিয়ে মিলিয়ে মিশে একাকার। আমাদের সঙ্গে আজ রয়েছে পরিচালক বাপ্পার ছবিওয়ালা সিনেমার, এবং আজ আমাদের সঙ্গে রয়েছে দেবলীনাদি এবং বাপ্পাদা। একেবারে সিনেমা নিয়ে আড্ডা দিয়ে আমরা যখন এই সিনেমাটি মানে ছবিওয়ালার চিত্রনাট্যটি শুনেছো তুমি, একদম প্রি প্রোডাকশন যখন চলছিল, তখন এই ছবিটা নিয়ে যেই চিন্তা ভাবনা তোমাদের মধ্যে ছিল, এবং এখন পরিস্থিতি অনেক চেঞ্জ হয়েছে, সময় পাল্টেছে, এখন আর তখন মধ্যে কি কোনো পরিবর্তন ঘটেছে? এখন মানে তখন কি ভাবছিলে এবং এখন কি ভাবছো এই সিনেমাতে নিয়ে? সেটা হচ্ছে প্রথম চিত্রনাট্যটি শুনি মানে যখন একটা একদম গল্প আকারে শান্তনু নাথের লেখা গল্পটা কনসেপ্ট, তারপর আমরা মিলেমিশে একটা চিত্রনাট্য তৈরি করি, মূলত শান্তনুদারই চিত্রনাট্যটা। সেই সময় যে গল্পর আধারে তৈরি হচ্ছিল সেটা কাজ করতে করতে যেরকম হয় যে পরবর্তী সময় সেটা তো বদলে যায়, কারণ কোনো আর্ট ফর্ম কিন্তু স্ট্যাটিক নয়, তাই স্ক্রিপ্টও একটা আর্ট ফর্মেরই রসদ বা ফলাফল। তো সেটাও বদলে গেছে দিনের পর দিন জার্নির সাথে সাথে। এবং তারপরে যখন অ্যাক্টররা যুক্ত হয়েছেন যেগুলো নাকি রাহুল দা, তখন সেটা আরো বদলেছে, এবং সেই বদলানোর একটা রূপান্তরিত রূপ যেটা আমরা এই ছবিওয়ালা আকারে দেখতে পাচ্ছি। কিন্তু যেটা এখন পুনন হয়েছিল তখন এটার নাম ছিল নেগেটিভ, যখন লেখা হয়েছিল গল্পটা। তো পরবর্তী সময় এই নামটাই তার প্রমাণ দিচ্ছে যে ওই শুরু আর শেষ তার মধ্যে যে একটা বৃহৎ জার্নি, যে নেগেটিভ থেকে একটা ছবি বলা হয়ে গেল কি করে, সেইটা শুধু গল্প আকারেই নয় সিনেমা আকারেও প্রকাশ পাবে যখন সিনেমাটা মানুষ দেখতে পাবে। আচ্ছা, আমরা কি এই যে এই জার্নিটা, যে এই চেঞ্জটা ঘটলো নেগেটিভ থেকে ছবিওয়ালা, এটা কিভাবে ঘটলো, কেন ঘটলো, মানে কি ইমোশন কাজ করছিল যাতে এরকম একটা চিন্তা মাথায় এলো যে এখন নামটা আমরা নেগেটিভ রাখবো না, নামটা আমরা ছবিওয়ালা দেবো? নেগেটিভ অর্থাৎ ইতিবাচক নয়, নেতিবাচক যেটা বোঝায় সেই নেগেটিভ নয়, কিন্তু এটা নেগেটিভ মানে এই যে এইখানে যে নেগেটিভটা আমরা দেখতে পাচ্ছি, ক্যামেরায় ছবি তুললে আগে যে নেগেটিভটা বেরোতো সেটা থেকে ছবি প্রিন্ট করে আমরা ছবি দেখতাম একটা সময় যখন ক্যামেরা ব্যবহার হতো, মোবাইল ক্যামেরা, ফোন ক্যামেরা নয়, সেই নেগেটিভ এটার অর্থ ছিল। যেহেতু একটি ফটোগ্রাফারের জার্নি, ক্যামেরা হাতে নেওয়া ফটোগ্রাফারের জার্নি, আসলে ফটোগ্রাফার বলতে তাই বোঝায় যে যার হাতে ক্যামেরা রয়েছে তিনি ফটোগ্রাফার। তারপরে বাবিন যে চরিত্রটিতে অভিনয় করেছে তাকে ছবিওয়ালা বলতে ইঙ্গিতটা তার দিকে, মানে বিশ্বকর্মা মালাকারের দিকে ইঙ্গিতটা যাচ্ছে। কিন্তু পরিবর্তনটা কিভাবে হলো, কেন হলো, সেটা ব্যাখ্যা করবে যে ওই নাম থেকে এই নাম কেন হলো। এর মধ্যে বোধহয় বাবিনেরও কিছু বক্তব্য ছিল, আমি যতদূর জানি। আমরা এই জার্নিটার মধ্যে তো অনেক আলোচনা হয়েছে
সিনেমাটা অনেকবার দেখা হয়েছে, তার রি-এডিট হয়েছে, এবং সেটা রাহুল দার প্রত্যেকটা বিষয় একটা পরামর্শ থাকতো, কারণ আমার সাথে সেই সম্পর্কটা আমার শুরুর ছবি থেকে, শহরের উপকথা থেকে, সেটাও রাহুল দার পরামর্শ নিয়েই বানানো। ফলে এই ছবির ক্ষেত্রে প্রতিটা মুহূর্ত বা যখনই যা যা প্রয়োজন হয়েছে, যে সাজেশন গুলো রাহুল দার থেকে নেওয়া হয়েছে, সেরকম একটি সাজেশনের মধ্যে আমাদের একদিন আলোচনা হয় যে এই যেটা দেবদি বললো যে এই নেগেটিভ কথাটা মানুষের কাছে কি ওইভাবে পৌঁছবে, মানুষ কি বুঝবে সেই সময় ক্যামেরার রিল কি আমরা বলতে চাইছি নেগেটিভ, তাই কি অন্য রাখা যায়। তখন একটা ভাবনা থেকে তৈরি হয়, সেইটা অবশ্যই আমাদের একটা মাথা থেকে বেরোয়, রাহুল দার পরামর্শ সাজেশন, সেখান থেকে আমরা তৈরি করি এই নামটা, যেটা পরবর্তী সময় আমরা অ্যানাউন্স করেছি। যখন আমরা তো কখনো ভাবিনি ছবিটা কখন রিলিজ হবে বা কিছু, কোনো আমাদের কাছে কোনো সেই রকম দিক ছিল না ঠিক মতো। তো এখন পরিবর্তন, পরিস্থিতিতে দিকটা বদলেছে, এবং খুবই সুন্দরভাবে সে সাপোর্ট এসএসআর সিনেমাসে শতদীপ দার, আমি প্রথম ছবি থেকেই সাপোর্ট পেয়েছি, মানে ফার্স্ট ফিল্ম ইন্ডিপেন্ডেন্ট যে শতদীপ দা নিজের দায়িত্বে রিলিজ করেছে, এই ছবির ক্ষেত্রেও সেটা করেছে। তো তারপরে আমরা এই সাহসটা পাই যে একটা ছবি রিলিজ হচ্ছে যখন, তাহলে আমরা এই নামটা প্রকাশ করব। তখন ভাবনায় নামটা ছিল, যে মানুষটা ভাবনায় দিয়েছিল সে মানুষটা এখন আছে, এখানে দেখতেও পাচ্ছি আছে, এবং আমরা কথা বলছি যখন আছে, এই আমাদের স্টুডিওর মধ্যেও আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। একদম এখানেই একটা প্রশ্ন আসে যে মানে এই মুহূর্তে সেই মানুষটি সশরীরে নেই, কাজের মাধ্যমে আছে আমাদের সঙ্গে, কিন্তু ওনার কাজটাকে মানে যেহেতু সশরীরে নেই, তাই জন্য কি কোথাও গিয়ে প্রেশারাইজড ফিল হয়, মানে অনেকটা বেশি দায়িত্ব চলে এলো মাথার মধ্যে যে এই কাজটাকে আরো ভালোভাবে দর্শকের কাছে পৌঁছাতে হবে, মানে এই কাজটার প্রতি আরো বেশি দায়িত্ববোধ মনে হচ্ছে এখন। দেখো, ছবি যখন একটা তৈরি হয় তখন যারা ছবি তৈরি করে তাদের সন্তান, কাজে সন্তানের প্রতি যতটা দায়িত্ব ততটাই দায়িত্ব, সেই দায়িত্বতে কোনো বেশি কমের প্রশ্ন ওঠেই না। তৎসত্ত্বেও বেশি কেন, ঠিক যতটা দায়িত্ব পালন আমরা এখন করছি ততটা দায়িত্ব পালনই হতো, তৎসত্ত্বেও বেশি কেন, কারণ সশরীরে বাবিন থাকলেও যা যা করতো বাবিন, সেগুলো আমাদের যেন কোনোভাবে বাদ না পড়ে যায়, সেই দায়িত্বটা আমাদের রয়েছে। যেমন ধরো বাবিনের পাড়ায় ব্লাড ডোনেশন ক্যাম্প, বাবিনের স্কুলে গতকাল ওর শিক্ষকগণ এবং ওর বন্ধুরা, ওর ব্যাচমেটরা সবাই এসেছিলেন, সেখানে একটি অনুষ্ঠান তাদের ইচ্ছায় পালন করা, এগুলো সবই বাবিনের জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে। এটার সাথে যে ভীষণ রকম ভাবে প্রেস পাবলিসিটির যে সাংঘাতিক যোগাযোগ আছে তা না, কিন্তু বাবিনের হৃদয়ের সাথে অনেকটা যোগাযোগ রয়েছে। তো সেইটাতে যেন কোথাও কোনো কমতি না হয়ে যায়, সেই দায়িত্বটা আমাদের রয়েছে, যে বাবিন যেখান থেকেই আমাদের সাথে রয়েছে বা দেখছে, ওর যেন মনে না হয় কোথাও গিয়ে যে এইটা না হলে ভালো হতো কিন্তু এটা তোমরা করলে, এটা যেন মনে না হয়, সেই দায়িত্বটা আমাদের রয়েছে নিশ্চিত। শুটিং চলাকালীন হ্যাঁ, দেবলীনা দি তুমি তো অনেকটা স্ক্রিন শেয়ার করেছো, মানে অনেক টাইম শুটে কাটিয়েছো একসঙ্গে। শুটিং এর সময়, অভিনয় করার সময়, এবং অনেক সময় অভিনয়ের পেছনে অনেক আড্ডা চলে শুটিং চলাকালীন, সেই সময় কোনো একটা বিশেষ ঘটনা, হ্যাঁ, যেখানে ওনার অভিনেতা সত্তা বা ওনার আবেগের একটা মানে ওই সেরা ফর্ম যেটা মনে হয়েছে, সেটা মনে হয়েছে এটা তো বেশ ভালো, এটা আমার সারা জীবন মনে থাকবে, এরকম কোনো ঘটনা? সেটা তো শুধু ছবিওয়ালার ক্ষেত্রে নয়, বাবিনের যত কাজ আছে সব কাজের ক্ষেত্রেই এরকম বহু বহু প্রচুর বাবিনের পারফরমেন্স আছে যেগুলো বলার নয়। আমাকে যদি তুমি বলো, আমি এখনো বলবো বাবিনের পারফরমেন্স গুলোর কথা বলতে গেলে, অভিব্যক্তি এইসব নিয়ে তো বলতে গেলে শেষ হবে না, শুরু করলে লেখক বাবিন নিয়ে বলতে গেলে তো শেষ জীবন কেটে যাবে, সহজ কথা নিয়ে বলতে গেলেও। কিন্তু একদম নতুন একটা ছেলে, বাচ্চা একটি ছেলে, আমি এখনো চিরদিনের শেষ দৃশ্যের ওই যে দিগবাজিতে আমাদের দেখে মনে হয়েছিল নিশ্চিত ঘাড় ভেঙে গেছে, ঘাড়টা ভেঙে যেতেও পারতো, ও যেভাবে দিগবাজিটা খেয়েছিল, উল্টে গিয়ে ঘাড়ের ওপর ভর দিয়ে যেভাবে ওর শরীরটা উল্টেছিল, কোনো কিছু তোয়াক্কা না করে, এইটা বাবিন করতো। আমরা এই নিমন্ত্রণ পত্রগুলো যখন দিতে যাচ্ছি তখন আমরা কৌশিকদার কাছে শুনেছি একটি সিনে কৌশিকদার সাথে অভিনয় করতে করতে
ওর রাগের বহিঃপ্রকাশ করতে পারছে না এমনটা অনুভব করতে করতে সিনে ওর হাতে একটি কাঁচের কাপ এবং প্লেট ছিল, সেটাও ভেঙে ফেলেছিল হাতের মধ্যে শর্ট দিতে দিতে। কাজে এরকম অজস্র অসংখ্য স্মৃতি বাবিনের সাথে যারা অভিনয় করেছে তাদের রয়েছে, যে ও কতটা অনুভব করে অভিনয় করতো, কিছু ভাবতো না অভিনয়ের সময়, সম্পূর্ণ নিজের সত্তাটাকে সম্পূর্ণ ভুলে গিয়ে অভিনয় করতো। কাজে এরকম অসংখ্য অজস্র রয়েছে। তবে এই ছবিতে যে দৃশ্যটি বাস্তব জীবনের সাথে যে দৃশ্যটি একেবারে মিলে যায় এই ছবিতে, সেটা স্বাভাবিকভাবেই সব থেকে বেশি আমাদের এখন মানে মারাত্মক কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। সেইটা নিয়ে অনেক কিছু এখন আমি বলতে চাই না, কারণ মানুষ ছবিটি দেখেননি। তবে সব থেকে এই ছবিটির ক্ষেত্রে কি সব থেকে নাড়া দেওয়ার মতো নিশ্চিতভাবে সেই দৃশ্য। আচ্ছা, আমরা মোটামুটি জানি যে এই গল্পটি হচ্ছে এমন একটি শিল্পীর যে সারা জীবন নিজের আজীবন সৃষ্টি করে গেছে, অথচ স্বীকৃতি পেয়েছে একটু নেগেটিভে। এটা ট্রেলারের সময় তুমি বলেছিলে। আমরা জানি যে আর্টিস্টের জীবন প্রচন্ড ডিফিকাল্ট হয়, মানে ওয়াকিং অন দ্য থ্রোন যেরকম হয়, কিন্তু যারা তাদের ফ্যামিলি মেম্বার তাদের জীবনটা মানে ওয়াকিং থ্রু ফায়ার। তো তুমি তেমন একটা চরিত্র প্লে করেছো, চরিত্রের নাম মালা। মালা, এই চরিত্রটা নিয়ে আমরা একটু শুনি। একটা অদ্ভুত প্রেমের গল্পও বলা যেতে পারে ছবিমালাকে, যে বিশেষ করে যে প্রেমের গানটি মানুষ আমাদের একেবারে দুহাত খুলে ভালোবাসা দিয়েছেন। সোমলতার যে গানটি, মন বোঝা কি অতই সহজ বল, প্রেম দেখতে ঠিক তোর মতো অবিকল, এই যে গানটি, সেইখানে ওদের সম্পর্কটা খানিকটা বোঝা গেছে। এটা না এমনই একটা সম্পর্ক যেখানে শেষ পর্যন্ত এই যে লড়াই, একে অপরকে সাপোর্ট করে যাওয়ার চেষ্টা করতে 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 একটা সময় একরকম ভাবে সাপোর্ট করতে গিয়েই বলা যেতে পারে মালা যেন কোথাও গিয়ে হালকা করে হলেও বিশ্বকর্মার হাতটা ছেড়ে দিল। আবার সেটাকে যে জুতোয় পা রেখে তুমি দেখবে মানেটা সেই রকম দাঁড়াবে। আমার মনে হতে পারে ছেড়ে দিল, তোমার দেখে মনে হতে পারে ও মা না এটা তো হাত ধরার জন্যই করলো, আরেকজনের মনে হতে পারে ও মা এটা তো হাতটা ঠিক ছাড়লেও না ঠিক ধরলেও না, কেন করলো? এটা দৃষ্টিভঙ্গি, তার উপর নির্ভর করছে যে এটা ঠিক কিভাবে দেখা হবে। কিন্তু আমার দৃষ্টিভঙ্গি দিয়ে যদি বলো, দুজনেই যেটাই করে থাকুক না কেন গল্পে, সেটা একে অপরের পাশে থাকার জন্য, একে অপরকে সাপোর্ট করার জন্য। মালা বুঝতে পারছে না সংসারটা কি করে চালাবে, আর এদিকে বিশ্বকর্মা তো কিছুতেই ওর আর্ট ফর্মের সাথে কম্প্রোমাইজ করবে না টাকার জন্য, তাতে বাজার হোক বা না হোক কিছু যায় আসে না। এইরকম একটা দম্পতির গল্প আর কি, যেটা বোধহয় খুব চেনা। এমনটা প্রায়ই হয় শিল্পী দম্পতিদের জীবনে, এমনটা প্রায়ই দেখা যায় যে একজন শিল্পের সঙ্গে কম্প্রোমাইজ করবে না, প্র্যাকটিক্যাল দিকটা অতটা দেখার দরকারই নেই মনে করেন, আরেকজন মনে করেন যে ও মা খাবো কি, বাঁচতে হবে তো, না বাঁচলে শিল্প হবে কি করে। এবারে এই লড়াই আজীবনের লড়াই, এবং এই লড়াই যতদিন পৃথিবী থাকবে ততদিন চলতে থাকবে। এই আর কি। এই গল্পের বাইরে আমরা দেখেছি যে এখানে স্পেশাল অ্যাপিয়ারেন্স আছে শ্রীলেখা দি, এবং সেখানে একটি আইটেম সং করেছে। এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, যেটা মানে আমি জানতে পেরে আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। তো এই যে জিনিসটা যখন তুমি অ্যাপ্রোচ করেছো ওনাকে, ওনার কি রিয়াকশন ছিল, এবং যখন শুট চলেছে কেমন এক্সপিরিয়েন্স অল টুগেদার? খুবই ভালো। এবং শ্রীলেখার দিকে যখন বলি, কারণ আগে কখনো করেনি এরকম আইটেম সং, সেই ক্ষেত্রে তো আমার মনে হয় যে শ্রীলেখা দিতে এক সময় আমরা যখন ছোট ছিলাম তখন আমরা শ্রীলেখা দিকে তো খুব হিরোইন হিসেবে দেখেছি। মানে সেই সময় শ্রীলেখাকে খুবই হিরোইন, প্রচুর ছবি করেছে সেই সময়। তো সেই জন্য আমার মাথায় আসে যে এরকম একটা হিরোইন অ্যাপ্রোচ যদি তৈরি করা যায়, মানে অনেকেই আইটেম সং করেন, যে কারণে আইটেম সং যারা করেন তার কিছু বিশেষ ধরন আছে, সেই ধরনের বাইরে গিয়ে আমার মাথায় আসে প্রথমত। দ্বিতীয়ত সেই গল্পটার ক্ষেত্রে চরিত্রটা তো শুধু আইটেম সংটার জন্য নেই, চরিত্রটার একটা পার্ট অফ গুরুত্বপূর্ণ। সেইটা ওই ক্যারেক্টারটার জন্য সে লেখা দিকে মনে হয়েছে যে খুব সেটার ব্যাপারে কি আমরা একটু জানতে পারি? এটা সিনেমা হলে গিয়ে জানতে আসলে একদমই অল্প চরিত্র, সেটাও যদি আগে বলেই দিই তাহলে সিনেমা হলে শ্রীলেখাদির যারা ফ্যান, যারা মানে শ্রীলেখাদির জন্য দেখতে যাবে তাদের তো দেখা উচিত। একটুখানি যেহেতু ওইটা আবার একটুখানি করে বলা মুশকিল, তবে এইটুকু বলতে পারি যে শ্রীলেখাদি যেটুকু সময় ছিলেন আছেন ছবিতে, সেইটুকু সময় শ্রীলেখাদির অভিনয়ের দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না, এটুকু আমি বলতে পারি। এবং আমি যখন ছোট ছিলাম
যখন অনেক কাজ করেছি শ্রীলেখাদির সঙ্গে, তখন আমি শ্রীলেখাদির দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে দেখতাম আর ভাবতাম যে এত সুন্দরীও হতে পারেন একজন মানুষ। মানে এর 1% যদি আমি পাই, 1% শ্রীলেখাদির যে ফিচার, সেটা যদি আমি পাই তাহলে আমি গড়তে যাই। সেই স্টানিং লেগেছে শ্রীলেখাদি এখানে। আচ্ছা, আমরা জানি যে সিনেমাটির শুট হয়েছিল 2024-এ, এখন 2026, 2 বছর পরে এটা মুক্তি পাচ্ছে। সেটার পেছনে কি কোনো কারণ আছে? একরকম ভাবে বলা যেতে পারে। সেটা নিয়ে আমরা কিছু বলতে পারি না, কারণ কোনো জায়গায় বাছাই না হওয়ার কারণ হিসেবে তারা বলতেই পারেন যে আমাদের ভালো লাগেনি তাই আমরা বাছাই করি। কিন্তু যদি মুক্তির কথাই আমরা বলবো, তাহলে আমাদের ছবিটা তো আগে, যে এই পরিবর্তিত পরিস্থিতির আগে যে গুপি ছবি বলে একটা ট্যাগ দেওয়া হয়েছিল আমাদের ইন্ডাস্ট্রিতে কিছু ছবিকে, যেখানে নাকি একটা সংখ্যক মানুষকে নিতেই হবে কাজ করতে, একটা সংখ্যক টাকা মানে ব্যয় করতেই হবে ছবি করতে গেলে, সে আপনার লাগুক বা না লাগুক, আপনার কাছে থাকুক বা না থাকুক, এই যে একটা ভয়ের আবহাওয়ার মধ্যে আমরা কাজ করতাম, সেই আবহাওয়াতেই তো এই ছবিটি হয়েছে। কারণ এটি গুপি ছবির মধ্যেই পড়ে যাচ্ছে। এবার গুপি ছবির মধ্যে পড়ে গেলে আমরা ভয় পেয়েছিলাম একাডেমি অফ ফাইন আর্টস থেকে, এবং তার আগেও যে যে ছবিকে মুক্তি পাওয়ার সময় নানান রকম কিছু সম্মুখীন হতে হয়েছে, তাতে আমরা সত্যিই খুব দিশেহারা অবস্থায় ছিলাম যে অর্ধেক টাকাও যদি দিতে হয়, সেই টাকা দেওয়ার ক্ষমতাও তো আমাদের প্রযোজকের ছিল না এই ছবির ক্ষেত্রে। কিন্তু এখন পরিবর্তিত পরিস্থিতিতে আমরা সাপোর্ট পাচ্ছি, মানে ঝাঁপিয়ে পড়ে সাপোর্ট পাচ্ছি। এখন তো ওই ভয়টা আর নেই, সেই ভয়টা চলে গেছে। এখন শিল্পর মতো করে স্বাধীনভাবে এগোতে পারে। এবং এই মুহূর্তে যেখানে আমরা বসে আছি এসএসআর এর আমরা যে পরিমাণ হই হই করে আমরা মিউজিক রিলিজটা করেছি গ্লোবে, এসএসআর এর সাপোর্টে এমন মিউজিক রিলিজ করা হয়। এই যে সাপোর্টটা, এটা আমরা পাচ্ছি এবং আরো বহু মানুষের কাছ থেকে পাচ্ছি। এই সাপোর্টটা আমাদের এই ছবিটা এতটাই ক্ষুদ্র যে আমাদের এগুলো দরকার ছিল, সেটা এখন যেহেতু আমরা পাচ্ছি, সেহেতু আমরা আনন্দ করে ছবিটা নিয়েছি। নায়ক বাবিনকে নিয়ে, হিরো বাবিন দ্য হিরো, এই ছবিটাতে তো দ্বৈত চরিত্র এবং ম্যাগনিফিসেন্ট একটি চরিত্র আর দাম ভূমিকায়। তো এটা কিন্তু যে নায়ক বাবিন এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে, যে কোনো ছবিতে কিন্তু যখন আমরা অভিনয় করি, আমরা অভিনেতারা কায়মনোবাক্যে এটাই চাই যে ছবিটি সাংঘাতিক ব্যবসা করবে। এই ছবিটি যত ব্যবসা করবে তত খুশি হবে বাবিন, এটাও আমাদের মাথায় রাখতে হবে। সেটাতে বাবিনের সম্মান বাড়বে বই কমবে না। এবং এই ছবিটার ক্ষেত্রে আমরা যে কোনো ছবিতে নাম ভূমিকায় যে অভিনেতা থাকতেন, তার কথা যেরকম বারবার বলা হবে, বারবার উঠে আসবে, আমরা এই ছবিটার ক্ষেত্রে বাবিনের নাম তার থেকেও বেশিবার বলবো, বারবার বলবো, বারংবার বলবো। এবং আমরা চাই আজীবন যতবার ছবিওয়ালার নাম উঠবে, আর কারোর নাম উঠুক বা না উঠুক, আমরা বাবিনের নামটা যেন বারবার বলতে পারি, এটাই আমরা চাই। কারণ বাবিনের কাজের মাধ্যমেই আমরা বাবিনকে মনে রাখতে চাই, বাঁচিয়ে রাখতে চাই, জ্যান্ত রাখতে চাই। আমরা চাই, বাবিনের বন্ধুরা চায়, বাবিনের পরিবার চায়, প্রত্যেকে আমরা এটাই চাই। তাহলে 24শে জুলাই রিলিজ করছে বাপ্পাদার ছবিওয়ালা, সকলকে দেখতে আসতে হবে। আমি তো যাচ্ছি, আমি 22 তারিখেই যাচ্ছি। আর 22 তারিখেও যারা যারা যেতে চান অবশ্যই চলে যাবেন।